এই যে ধরুন আফগানিস্তানে মৃত্যু, এই যে ইয়েতে গাজায় মৃত্যু, ইউক্রেনে মৃত্যু, এই মৃত্যুটাকে আমার কাছে মনে হয় এই মৃত্যু এবং বিভূরঞ্জন সরকারের মৃত্যু, এই ২ মৃত্যুর মধ্যে আসলে মৌলিক কোনো পার্থক্য নেই। একটি হচ্ছে সরাসরি গুলি খেয়ে মরা ওয়ারফিল্ডে। আরেকটি হচ্ছে যে প্রতি মুহূর্তে তোকে গুলি করে মেরে ফেলা হবে। প্রতি মুহূর্তে তোর কণ্ঠ রোধ করা হবে। প্রতি মুহূর্তে তোকে জেলখানায় নেওয়া হবে, ১৪ শিকে ভরা হবে। এইরকম যে প্রচ্ছন্ন এবং অপ্রচ্ছন্ন হুমকি, সেই হুমকির ভেতরে বসবাস করে একটা মানুষের তিল, তিল করে মৃত্যু মুখে ধাবিত হওয়া, এই মৃত্যুটা এবং ওই মৃত্যুটার ভিতরে মৌলিক কোনো পার্থক্য দেখায় না। পার্থক্য এতটুকু যে ওইটি সরাসরি একটি বুলেটের আঘাতে মৃত্যু, আর এটি হচ্ছে তিল, তিল করে মৃত্যু। এখন বিভূরঞ্জন সরকার ভেসে উঠেছেন মৃত্যু পরবর্তী অবস্থায়। আর এরকম ডজন, ডজন সাংবাদিক এখনো ভাসতে পারেননি। মৃত্যু বিভীষিকা নিয়ে, মৃত্যু ভয় নিয়ে তারা তলিয়ে আছেন। তারাও যেকোনো এক সময় বিভূরঞ্জনের মতো এরকম ভেসে উঠবেন। হয়তো কোনো ফ্লাইওভারের নিচে, হয়তো কোনো নদীতে, হয়তোবা অফিস যাওয়ার পথে, হয়তোবা অফিসের মধ্যে কিংবা নিজের বাড়িতে। তো সাংবাদিকদের জীবন আ বিপজ্জনক। এটা আমরা যারা সাংবাদিকতা শুরু করেছি সেই ১ম থেকে জানি। কিন্তু সেই বিপদ কতটা বিপদ? সেই বিপদ একটা সময় ছিল যে যদি ওই সাংবাদিক কোনো গ্যাংয়ের কোনো নিউজ করে, সেই গ্যাংয়ের পক্ষ থেকে সাংবাদিককে হুমকি দেওয়া হয়। যেমন আপনার ধরেন ভেনেজুয়েলা থেকে শুরু করে আ ল্যাটিন আমেরিকার অনেক দেশে মাফিয়া গ্যাং যারা ড্রাগ ড্রাগ পাচারকারী তাদের বিরুদ্ধে নিউজ করলে তারা সরাসরি হুমকি দেয় এবং সাংবাদিকদেরকে হত্যা করে। তো সেরকম গ্যাং তো বাংলাদেশে নেই। বাংলাদেশে যেটা আছে সেটি হলো যে সরাসরি সরকার সাংবাদিকদের বিপক্ষে দাঁড়িয়ে যায়। সরকারের যে এস্টাবলিশমেন্ট, সরকারের যে মেকানিজম, পুরো মেকানিজমটাই সাংবাদিকদের বিপক্ষে দাঁড়িয়ে যায়। সেই মেকানিজমের ভেতরে পুলিশ থেকে শুরু করে এভরিবডি আছে। সরকারের বিভিন্ন আ শাখা-প্রশাখা আছে। তথ্য মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় আছে। এত দিক বিবেচনা করে এবং সর্বোপরি একটা সাংবাদিককে দেখতে হয় তার মালিক কোন পন্থী। তার মালিক বিদ্যমান প্রচলিত যে রাজনৈতিক শক্তিগুলো আছে সে শক্তিগুলোর কোন পক্ষ অবলম্বন করে। তাকে সেটাও বিবেচনা করতে হয়। সেটি বিবেচনা না করলে তার চাকরি থাকবে না। তো এত সবকিছু বিবেচনা করার পরে যে মানুষটি প্রতি মুহূর্তে মৃত্যুকে হাতে নিয়ে জীবনযাপন করে, সেই জীবনযাপনটা তো খুব নিষ্কণ্টক না, খুব সহজ না। এবং সেই জীবনযাপনটা কোন লাক্সারিও না। সেই জীবনযাপনটা নিতান্ত সাদামাটা, নিতান্ত ঘরোয়া, একজন রিক্সা চালকের থেকেও কম আয়ের একটি সংসার চালানোর বাস্তবতা। এই ঢাকা শহরে একজন রিক্সা চালক ইচ্ছা করলে একটু স্মার্ট হলে সে মাসে ৳৩০,০০০ থেকে ৳৪০,০০০ আয় করতে পারে। কিন্তু একজন ৫০ বছরের অভিজ্ঞ সাংবাদিক, তারপরেও তার যদি হাউসটা যদি কোনো প্রতিষ্ঠিত গ্রুপের আন্ডারে না হয়, তাহলে সে হয়তো খুব বেশি হলে ৳৪০,০০০ বেতন পাবে, এর বেশি পাবে না। সেই টাকা দিয়ে তার সন্তানকে পড়াশোনা করাতে হয়, বিশ্ববিদ্যালয়ে পড়াতে হয়, ডাক্তারি পড়াতে হয় বা উচ্চশিক্ষিত করতে হয়। নিজের জীবন চালাতে হয়, বাড়ি ভাড়া দিতে হয়। ঢাকা শহরে ৳১৫,০০০ র নিচে কোনো ২ রুমের বাড়ি নেই। তো ডেফিনিটলি একটা মানুষ সাংবাদিক হওয়া মানেই হচ্ছে সে অভাব, অনটন, মৃত্যু, বিভীষিকা এসবকে আলিঙ্গন করে নিয়েই তাকে সাংবাদিকতা করতে হয়। ঠিক এর বিপরীত দিকের যে চিত্রটি আছে, পয়সার উল্টো দিকের চিত্র, সেটি হচ্ছে এই দেশেই আবার এক ধরনের সাংবাদিক আছেন তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মান নাই। কিন্তু একটা পর্যায়ে সোনার চামচ পেয়ে গেছেন। তারা বিভিন্ন দূতাবাসে বিভিন্ন মিটিং এ অ্যাটেন্ড করেন। তারা বিভিন্ন রাষ্ট্র নায়কদের সফরসঙ্গী হন। তারা আ তারা বছরে প্রায় ৩০ টি বিদেশ ভ্রমণ করেন। তাদের বাড়িতে বিভিন্ন লাক্সারি সব পণ্য আসে। বিশেষ, বিশেষ দিনে বিশেষ, বিশেষ ডিপার্টমেন্ট থেকে তাদের বাড়িতে উপহারের ডালি আসে। তো এই যে বিশেষ সাংবাদিক শ্রেণী, এই বিশেষ সাংবাদিক শ্রেণী একটি ক্যাটেগরি মেইনটেইন করেন। আর আপামর যে সাধারণ সাংবাদিক শ্রেণী তারা একটি ক্যাটেগরি মেইনটেইন করেন। তো দুঃখজনকভাবে আমাদের বিভূরঞ্জন সরকার এই ২য় যে ক্যাটেগরিটি, সাধারণ যে সাংবাদিক ক্যাটেগরিটি সেই ক্যাটেগরিতে ছিলেন। এই যে তিনি বলেছেন দুঃখ করে যে, "আপনার লেখা এখন আর কেউ নেয় না, খায় না।" হুম? এটি 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 হচ্ছে একটা সাংবাদিকের মৃত্যু পরোয়ানায় সই করার আগের মুহূর্ত। যখনই আপনি বুঝে ফেলবেন যে আপনি এই সমাজকে কোনো কিছু দেওয়ার ক্ষমতা আপনার আর নেই। আপনার বয়স হয়ে গেছে, আপনি বুড়ো হয়ে গেছেন, আপনি ইয়াং যে সাংবাদিক
জেনারেশন, সেই জেনারেশনের সঙ্গে তাল দিতে পারছেন না। আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা ও তথ্য সাংবাদিকতা বিভাগে পাশ করে আসেননি। আপনি ট্র্যাডিশনাল সাংবাদিক। মফস্বল থেকে উঠে এসছেন। তিল করে আপনি গড়ে উঠেছেন। সুতরাং আপনি এখানে পরাজিত হবেনই। এটা হলো স্বাভাবিক। এটা নির্মম সত্য। তো সেই নির্মম সত্যর সাংবাদিক যারা, তাদেরই একজন হচ্ছে বিভূরঞ্জন সরকার। এরকম অজস্র সাংবাদিক আছেন। আ আমি আমার আমার সাংবাদিকতা জীবনে আমি অন্তত ১০ জন সাংবাদিককে না খেয়ে মরতে দেখেছি। আক্ষরিক অর্থে না খেয়ে মরতে দেখেছি। তারা যে বেতন পেতেন সেই বেতন দিয়ে সংসার চলত না। সংসার চালাবার কারণে তাদের চিকিৎসা ব্যয় তারা মেটাতে পারত না। সেই চিকিৎসা ব্যয় মেটাতে না পারার কারণে তাদেরকে অকাল মৃত্যু বরণ করতে হয়েছে। আমি ভোরের কাগজে দুজন সাংবাদিকের নাম বলছি। তাদের একজন মারা গেছে ৩০ বছরের কম বয়সে, একজন মারা গেছে ৪০ বছরের কম বয়সে। কিশোর কুমার এবং আরেকজন হচ্ছে আ রাজীব। এই ২ জন ছেলে, তারা কিন্তু ওই কেউ একজন কম্পোজে কাজ করেন, কেউ একজন কম্পোজ করেন, কেউ একজন মফস্বল ডেস্কে বসেন। আমি মফস্বল ডেস্কের এক ভদ্রলোক ছিলেন আ মইনুদ্দিন ভাই আমাদের। আমরা তাকে গুরু বলে ডাকতাম। তিনি আমাকে গুরু বলে ডাকতেন। আমি তার হাঁটুর বয়সী। তিনি আমাকে সবসময় গুরু বলে ডাকতেন। এই ভদ্রলোক মারা গেছেন। কিন্তু মারা যাওয়ার আগে তিনি তার স্ত্রীকে বলেছিলেন যে, "আমার তো শরীর ভালো না, আমি খোঁজ নিতে পারি না। তুমি একটু মঞ্জু ভাইয়ের খোঁজ নিও। উনার হার্টে কিন্তু রিং লাগানো আছে।" তো একটা কত বড় মনের মানুষ হলে যে নিজে অসুস্থ অবস্থায় মৃত্যু মুখে শুয়ে আছেন, তার স্ত্রীকে বলছেন যে, "অমুকের খোঁজ নিও। অমুকের কিন্তু শরীর ভালো না। টেনশন হলে মানে স্ট্রেস হলে তার কিন্তু সমস্যা হতে পারে।" তো এই মৃত্যুটা হচ্ছে জাস্ট না খেয়ে মরা। বিনা চিকিৎসায় মরা। তিনি যে বেতন পান সেই বেতন দিয়ে তাকে চাল কিনতে হয়, বাড়ি ভাড়া দিতে হয়। সুতরাং তিনি তার উচ্চ আপনার চিকিৎসা করাতে পারেননি। তিনি তার ভালো চিকিৎসা করাতে পারেননি। তাকে ওই সরকারি ডাক্তারখানায় যেয়ে ৳১০ টিকিট দিয়ে তাকে চিকিৎসা করাতে হয়েছে। তো বিভুদা এই যে আক্ষেপ করলেন, এই আক্ষেপটা আমার নিজেরও ছিল। আমি কোথাও আক্ষেপটা করি না। আমি আ একটা সময়ে এই ঢাকাতে সপ্তাহে ৭ দিন ৭ টা পত্রিকায় আমার কলাম বেরোত। তো সেই সময় খুব গর্ব মনে হতো যে ৭ টা পত্রিকায় জাতীয় দৈনিকে আমার কলাম বের হয়। একটা সময় তারা কলাম নেওয়া বন্ধ করে দিল। এখন কেউ নেয় না। কিন্তু এখন আমার সেই গর্বের জায়গাটা নষ্ট হয়ে আ পরাজিত হওয়ার গ্লানিটাও কিন্তু আমার কাছে আসে না। আমার কাছে মনে হয় যে যারা কলাম লেখাটা নেয় না, তারা আসলে নিতে পারে না। তারা আমাকে নিতে পারবে না বলে নেয় না। তাদের জন্য আমি বিপজ্জনক। সেইজন্যই নেয় না। তো এইটা বিভুদাকে ক্ষতি করেছে যে বিভুদার আর কোন সোর্স ছিল না। অন্য অনেক সাংবাদিকের যেমন বিভিন্ন সাইড সোর্স থাকে, বিভুদার কোন সোর্স ছিল না। এরকম হাজার সাংবাদিক বাংলাদেশে আসেন যাদের কোন সাইড সোর্স নেই। এই একটি মাত্র তাদের উপায়, সেটি হলো কলম পিষে খাওয়া। এবং বিভুদারা সেই প্রজন্মের সাংবাদিক যারা কম্পিউটার শিখে কিন্তু সাংবাদিকতা করতে আসেননি। যারা কাগজে স্লিপে লিখতেন, যারা স্ল্যাগ ইউজ করতেন। তো এখন এই মানুষদেরকে নরমালি আমাদের এই হাইটেক সোসাইটিতে হাইটেক যে জার্নালিজম চলছে সেখানে পরাজিত হতেই হবে। আজ হোক বা কাল। বিভুদা আজকে পরাজিত হয়েছেন। অনেকে পরাজয়ের লাইনে আছেন, আগামীতেও পরাজিত হবেন। তো আপনি যেটি বললেন যে আমরা এখনো নিশ্চিত নই যে তার মৃত্যুটি আত্মহত্যা কিংবা আ হত্যা। যেহেতু আমরা নিশ্চিত নই সেহেতু আমরা এই বিষয়ে কথা বলতে চাই না। কিন্তু যেহেতু তিনি তার চিঠিতে একটি লাইন উল্লেখ করেছেন, আ এই যেখানে ছাপা হয়েছে তার চিঠিটি, তাদেরকে উল্লেখ করেছেন যে, "এটি আমার শেষ লেখা হিসাবে আপনারা ছাপতে পারেন।" তো সেটা ধরে নেওয়া যায় যে উনি নিজেকে নিজে শেষ করেছেন। কিন্তু এখন পর্যন্ত আমি যে ১ম এ যে প্রশ্নটি তথ্য তুলেছিলাম যে, এটি হত্যা নাকি আত্মহত্যা, হ্যাঁ? মানে ও মানে আমি এটা আত্মহত্যা বলতে রাজি নই। কারণ হচ্ছে গিয়ে আপনার systematically তাকে একটা মৃত্যুর দিকে ঠেলে দেয়া। দেখুন না আপনি যে সেটি অন্য বিষয়। সেটি অন্য বিষয়। আমি তো সেটি আগেই বলেছি যে আপনি আ গাজাতে যে সাংবাদিকটি মারা যাচ্ছে সেটি মারা যাচ্ছে ডাইরেক্ট বুলেটের আঘাতে। আর বাংলাদেশে বা এই ধরনের ৩য় বিশ্বে যে সাংবাদিক মারা যাচ্ছে সেই সাংবাদিকটি মারা যাচ্ছে প্রচন্ড রকম সরকারি, বেসরকারি বিভিন্ন মহলের চাপের উপরে নির্ভর করে সেই চাপটাকে সহ্য করতে না পেরে তিলে মারা বুঝতে যাচ্ছে। পেরেছি। হুম। সঞ্জয় দে ধরুন আমি মানে মঞ্জু ভাইয়ের কথা অনুযায়ী আমি নিজে যখন বিদেশে আসি, তখন কিন্তু আমি জীবনে বহু হুমকি পেয়েছি। আমাকে হত্যার হুমকি পেয়েছি। আমার সন্তানকে কিডন্যাপ করার হুমকি পেয়েছি। অসংখ্য রকম হুমকি পেয়েছি। কিন্তু তাতে আমার ভয় লাগেনি। আমার ভয় লেগেছিল
আমার যদি কোনো কারণে চাকরি চলে যায়, আমার যদি চাকরিটি না থাকে, আমি কিভাবে জীবনযাপন করব? আমার অর্থনৈতিক সংকট কিভাবে আমি অভাব-অনটন কিভাবে পূরণ করব? আমার সন্তানের লেখাপড়া কিভাবে সেইখান থেকে বিদেশে আসা। সেই অর্থনৈতিক অনিশ্চয়তাটি অনেক বড় একটি অনিশ্চয়তা। আ কিন্তু আপনার যখন সব রকম আপনার জীবন ধারণের অনিশ্চয়তা, আপনার অন্ন, বস্ত্র, বাসস্থানে কোনো অনিশ্চয়তা নেই। তার উপরে যদি আপনাকে এইভাবে করে নদীতে ভেসে উঠতে হয় আপনার মরদেহ, মানে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সঞ্জয় দে। না, এটা তো যে বিষয়টা একটা সামগ্রিক জায়গা থেকে আপনি বললেন যে সাংবাদিকতার একটা টোটাল জায়গা, মঞ্জু ভাই সেই টোটাল জায়গাটা নিয়ে কথা বললেন। আমি রাইট। একটু মানে একটু অন্যভাবেও দেখতে চাই। আমি আপনার এটা যদি আমি চিঠি অর্থে বলি, লাস্ট চিঠি অর্থে বলি, সেই চিঠির জায়গাটাও যদি দেখি, এইখানে তো একটা বৃহত্তর প্রেক্ষাপটে বাংলাদেশের সাংবাদিকদের যে সমস্যা, সংকট, অনিশ্চয়তা সেগুলো আছে। কিন্তু আপনি দেখবেন যে হচ্ছে যে এই সময়ে যে ঘটনাগুলো ঘটছে সেইটার অনেকগুলো রিফ্লেকশন বা উল্লেখ কিন্তু উনি ওনার চিঠিতে করেছেন। আমি সেই জায়গাগুলোতে একটু গুরুত্ব দিতে চাই এই কারণে যে সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন কিন্তু গত ১ বছর ধরে আমরা শুনেছি যে বাংলাদেশে এখন সাংবাদিকতার একটা স্বর্ণযুগ চলছে, খুবই ভালো সময় চলছে। কাজে হচ্ছে যে আমি কেন হচ্ছে আগের সময়গুলোতে মানে স্বাধীনতা পরবর্তী সময় থেকে পরবর্তী মানে এই ২০২৪ সালে ৫ আগস্ট পর্যন্ত যে সাংবাদিকতার অবস্থাটা ছিল, আমরা তো ধরে নিতে পারি যে এটা একটা নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশে নতুন সাংবাদিকতা এবং সাংবাদিকতার নিরাপত্তা থেকে শুরু করে তারা অনেক কমিশন করেছেন, অনেক সুপারিশ আমরা দেখেছি। কিন্তু আলটিমেটলি সেগুলো কোথায় গেল বা কি হলো, সেগুলো আদৌ বাস্তবায়নযোগ্য কিনা কিন্তু আমরা কিন্তু সেগুলো পেলাম না। আমরা একটা কমিশন পেয়েছি, কমিশনের রিপোর্ট পেয়েছি। সেই রিপোর্ট থেকে কিন্তু আমরা আসলে একজন সাংবাদিক যিনি হচ্ছেন ৭১ বছর বয়সে, তাকে মেঘনা নদীতে ভেসে উঠতে দেখছি। এটা ফলাফল হচ্ছে আমরা পাচ্ছি এইটা, মানে যেটা আসলে আমি জানি না যে হচ্ছে যে এইরকম খুবই প্রবীণ একজন সাংবাদিক আসলে এই কাজটা করেছেন, মানে এর আগে কখনো ঘটেছিল কিনা আর কি। এবং উনি ওনার লেখায় কিন্তু স্পষ্ট করে বলেছেন, একটা হচ্ছে যে সাংবাদিক হিসেবে আমার একটা অনিশ্চিত জীবন, আমার আর্থিক অনিশ্চয়তা বা বিভিন্ন কিছু বা আমার বিভিন্ন ধরনের হুমকি, সেটা একটা দিক। কিন্তু আপনি দেখেন তার লেখার মধ্যে কিন্তু তিনি যে প্রচন্ড মর্যাদাহীন হয়ে পড়ছে, এবং সেই মর্যাদাহীনতাটা কি, যেটা সরকার সবসময় বলছে যে আমরা মানে সাংবাদিকদের উপর কোনো প্রেশার করছি না, কোনো ধরনের লেখা আমরা নামাতে বলি না। আমরা এই প্রেস সচিব কয়েকদিন আগেও এই কথাগুলো বলেছেন। কিন্তু আমরা কিন্তু ওনার লেখার মধ্যে দিয়ে একদম স্পষ্ট করে জানতে পারলাম যে ওনার মানে উনি যে সম্পাদকীয় বিভাগে কাজ করতেন, সেই সম্পাদকীয় বিভাগের একটি লেখা প্রেস উইং এর নির্দেশনায় নামিয়ে ফেলতে হয়েছে। এবং এটা একজন প্রবীণ সাংবাদিক হিসেবে আমি যদি একটু মানে খুবই আমি বলবো যে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন সাংবাদিকের জন্য এইটা আসলে কতটা একটা মর্যাদাহীনতার অবস্থা তৈরি করতে পারে, সেটা কিন্তু আমি ওনার লেখার মধ্যে দিয়ে দেখতে পাই, যেটা উনি লেখার মধ্যে উল্লেখ করছে। তো এই বিষয়গুলো সমাধান কিভাবে হবে? আর মঞ্জু ভাই যেটা বললেন যে হচ্ছে এইরকম যারা হচ্ছে একটু প্রবীণ, যারা হচ্ছে যে বা বয়সী, তারা যারা এই ইন্ডাস্ট্রিতে আছেন তারা অনেকে এখন আর সেইটার সাথে মেলাতে পারছেন না, সেটা একটা দিক। সেটা সেই সমস্যাগুলো একটা সার্বজনীন সমস্যা বা সংকট আর কি আমি বলবো। কিন্তু আপনি দেখেন যে বাংলাদেশে এই মুহূর্তে যারা হচ্ছে যে মধ্যবয়সী সাংবাদিক বা হচ্ছে যে একটু পেশাগত জায়গায় যাদের ১০, ১৫, ২০ বছর ২৫ বছরের অভিজ্ঞতা আছে, এইরকম অসংখ্য সাংবাদিক এখন চাকরিহীন। আমি তো শুধু একজন বিভুদাকে ভেসে উঠতে দেখি না সামনে, আমি জানি, আমি ব্যক্তিগত জায়গা থেকে তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে, বিভিন্ন ভাবে কথা হয়। আমি দেখি যে একজন সাংবাদিক যিনি চাকরি হারিয়েছেন, আমি বলতে পারি যে দীপ্ত টেলিভিশনের আপনি হয়তো বলবেন যে সেটা সরকার বলছে যে মবের চাপে হয়েছে বা তারা দায়ী নয়, কিন্তু আমি জানি যে সেইখান থেকে যে সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন তিনি আমার আগের সহকর্মী ছিলেন বিভিন্ন জায়গায়। এইরকম অনেক সাংবাদিককে আমরা চিনি যে তারা কি পরিমাণ অসহায় অবস্থায় দিন যাপন করছেন। শুধু অসহায় নয়, তারা কি পরিমাণ নিরাপত্তাহীন অবস্থায় একটা লুকায়িত জীবনের মধ্যে আছে। তো এইরকম ঘটনা যখন ঘটতে থাকবে মানে ক্রমাগত, সেটা আসলে কোনো নির্দিষ্ট বয়স, নির্দিষ্ট দক্ষতা বা নির্দিষ্ট বৈশিষ্ট্যের সাংবাদিকের মধ্যে আর আটকে থাকবে না। সেটা আসলে সামগ্রিকভাবে আমি দেখতে পাই যে হচ্ছে সব সাংবাদিকই আসলে আক্রান্ত হবেন। এবং
এটা আজকে আমি হয়তো একজন সাংবাদিক হিসেবে মনে করতে পারি আমি একটু সুবিধাজনক জায়গায় যদি থাকি, যদি মনে করি যে আমার চাকরি আছে বা আমার প্রতিষ্ঠান হচ্ছে যে সরকার ঘনিষ্ঠ বা কোনোভাবে সরকারের সঙ্গে সম্পর্কিত, আমি সেই জায়গা থেকে নিরাপদ, আমি সেটাও দেখতে পাই না। আমি দেখতে পাই যে হচ্ছে যে সামনের সময়গুলোতে এই সংকট আরো সর্বগ্রাসী হয়ে উঠবে।